হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। আমরা আজকে জিওগ্রাফির একটা ইম্পর্ট্যান্ট বিষয় পপুলেশন জিওগ্রাফি থেকে ন্যাশনাল পপুলেশন পলিসি 2000 নিয়ে আলোচনা করছি। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আমরা যারা জিওগ্রাফি স্টুডেন্ট তাদের প্রত্যেকেরই এই বিষয়টা একটু ভালো করে জেনে রাখা দরকার। তো আমরা একেবারে ডিটেলে জাতীয় জনসংখ্যা নীতি 2000 এটি আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক বিষয়টি কী আছে। তো ক্লাসটা ফলো করতে থাকো, শেষ পর্যন্ত দেখো, আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, ন্যাশনাল পপুলেশন পলিসি 2000। তো প্রথমে আমরা একটা বিষয় একটু ক্লিয়ার করে নেব যে পপুলেশন পলিসি জিনিসটা কি। জনসংখ্যা নীতি, জনসংখ্যা নীতি হচ্ছে এমন একটা বিষয় যে যদি কোনো দেশের বা কোনো অঞ্চলের জনসংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যধিক পরিমাণে বেড়ে যায় বা অত্যধিক পরিমাণে কমে যায়, দুটোই হতে পারে। মানে হঠাৎ করে জনসংখ্যার বৃদ্ধি হওয়া বা হ্রাস পাওয়া, এই দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা যদি ঘটে তাহলে আমাদের জনসংখ্যা নীতি গ্রহণ করতে হয়। মানে কিছু কিছু রুলস রেগুলেশন আনতে হয় জনসংখ্যাটাকে অপটিমাম পজিশানে নিয়ে আসার জন্য। মানে কাম্য জনসংখ্যা, এই কনসেপ্টটা আশা করি মোটামুটি অনেকেরই জানা আছে। কাম্য জনসংখ্যা কি? যে কোনো একটা অঞ্চলের বা কোনো একটা দেশের যতটা রিসোর্স আছে এবং ওই রিসোর্স যতটা পপুলেশনকে ধারণ করতে পারে তাকেই আমরা বলছি কাম্য জনসংখ্যা। যদিও এই বিষয়টি থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি এরকম কোনো দেশ সারা পৃথিবীতে নেই যারা কাম্য জনসংখ্যায় বিরাজ করছে। মানে এটা একটা স্ট্যান্ডার্ড পজিশন ধরে নেওয়া হয়, যেখান থেকে হয় কোনো একটা অঞ্চলের পপুলেশন কাম্য জনসংখ্যার নিচে বা কোনো একটা জায়গার পপুলেশন কাম্য জনসংখ্যার ওপরে। অর্থাৎ রিসোর্সের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হতে পারে বা রিসোর্সের তুলনায় জনসংখ্যার পরিমাণ কম হতে পারে। যখন এটি অত্যধিক হারে হয়, অর্থাৎ আমার যতটুকু রিসোর্স আছে তার থেকে পপুলেশন যদি অনেক বেশি হয় তাহলে সেই পপুলেশনকে কন্ট্রোল করতে হবে। তার জন্য আমাদের যা যা করণীয় আছে, অর্থাৎ রুলস রেগুলেশন, এগুলোকে আমরা তখন বলছি জনসংখ্যা নীতি। আবার কোনো কোনো দেশের ক্ষেত্রে, বিশেষত উন্নত দেশের ক্ষেত্রে দেখা যায় কি যে ঠিক উল্টোটা, অর্থাৎ তাদের যা রিসোর্স আছে সেই সাপেক্ষে জনসংখ্যা অত্যধিক কম, অর্থাৎ তাদেরকে জনসংখ্যা বৃদ্ধির জন্য কিছু রুলস রেগুলেশন নিতে হয়, সেটাও জনসংখ্যা নীতি। তাহলে জনসংখ্যা নীতি আমরা তাকেই বলবো যে যদি কখনো এক্সট্রিম হাই পপুলেশন হয় বা এক্সট্রিম লো পপুলেশন হয় কোনো অঞ্চলে বা দেশে, তাহলে সেটাকে অপটিমাম পজিশানে আনার জন্য যে সমস্ত রুলস রেগুলেশন লাগু করা হয় তাকে আমরা বলছি জনসংখ্যা নীতি। তো 2000 সালে ইন্ডিয়াতে, অর্থাৎ আমাদের দেশে, জাতীয় জনসংখ্যা নীতি নেওয়া হয়েছিল। যদিও স্বাধীনতার পরবর্তী সময়ে 2000 সালের অনেক আগেই আমাদের দেশে জনসংখ্যা নীতি গ্রহণ করা হয়, কিন্তু তা কার্যকর হয়নি। এবং এইটুকু একটু জেনে রাখবে, ছোট্ট একটা ইনফরমেশন, যে আমাদের দেশে সর্বপ্রথম, অর্থাৎ পৃথিবীর মধ্যে প্রথম দেশ হিসাবে ইন্ডিয়া জনসংখ্যা নীতি গ্রহণ করে। এবং 2000 সালে জনসংখ্যা নীতিটা একটু এফেক্টিভভাবে ব্যবহার করা হয়েছিল, যেটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি দিশা। তার জন্য এটাকে আমরা আলাদা করে গুরুত্ব দিয়ে থাকি। তো একটু দেখে নাও অবজেক্টিভগুলো কী কী ছিল, অর্থাৎ লক্ষ্য। 3টে ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে ইমিডিয়েট অবজেক্টিভ, মিড টার্ম অবজেক্টিভ অ্যান্ড লং টার্ম। ইমিডিয়েট মানে যেটা দ্রুততার সাথে আমাদেরকে পূরণ করতে হবে। সেটা কি ছিল না, প্রসূতি ও শিশুর জন্য নিবিড় স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা করা। মানে ওই 2000 সাল, তার ঠিক আশেপাশে, মানে কিছু বছর আগে, স্বাধীনতার পরবর্তী সময় থেকে দেখা যায় প্রসূতি মৃত্যু এবং শিশু মৃত্যুর হার অনেক বেশি। এটাকে কন্ট্রোল করার জন্য এদের হেলথ পরিষেবা দেওয়াটা ছিল অত্যন্ত জরুরি। তাই এটা ছিল আমাদের ইমিডিয়েট অবজেক্টিভ। মিড টার্ম অবজেক্টিভ কী ছিল? যে টোটাল ফার্টিলিটি রেট, মানে
সামগ্রিক জন্মহার সেটাকে নামিয়ে আনতে হবে 2.1-এ, অর্থাৎ মহিলা পিছু গড় শিশুর সংখ্যা হবে 2.1, মানে ধরে নেওয়া যাক এটা হচ্ছে 2 চাইল্ড পলিসি। অ্যাবসলিউটলি 2 না হলেও আমরা এটাকে 2 চাইল্ড পলিসি হিসেবে ধরে নিই। লং টার্মের অবজেক্টিভ কী ছিল? 2045 সালের মধ্যে ভারতের জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে জনসংখ্যার স্থিতাবস্থা আনা, অর্থাৎ জনসংখ্যা যে র্যাপিড হারে বাড়ছে, তোমরা জানবে যে 1947 সালের ঠিক পরবর্তী সময়ে যখন আমাদের সেন্সাস হয় তখন দেখা যায় ইন্ডিয়ার পপুলেশন র্যাপিডলি বাড়ছে। তার একটা বড় কারণ হচ্ছে পরিব্রাজন। বাংলাদেশ এবং পাকিস্তান থেকে দেশভাগের পরবর্তী সময়ে প্রচুর মানুষের আমাদের দেশে আগমন, এটা একটা বড় কারণ। তাছাড়াও সেই সময় স্বাস্থ্য পরিষেবা এতটাই খারাপ ছিল যে জন্মহার অত্যধিক ছিল এবং সেই সঙ্গে মৃত্যুহারটাও বেশি ছিল। ওকে, তা লং টার্ম অবজেক্টিভের মধ্যে 45 সালে গোল রাখা হয়েছিল যে এই জনসংখ্যা বৃদ্ধির হারটাকে একটা স্টেবল পজিশনে নিয়ে আসা। ঠিক আছে, এবার দেখো গোলগুলো কি কি রয়েছে। 2010 সালের মধ্যে সকল প্রসূতি ও শিশুর স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা, মানে এই যে ইমিডিয়েট যে আমাদের অবজেক্টিভ ছিল শিশু এবং প্রসূতির স্বাস্থ্য পরিষেবা, সেটা 2010-এর মধ্যে ব্যবস্থা করতে হবে। সবাই যেন এই পরিষেবাটা, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান যারা অধিবাসী, অর্থাৎ আমরা যারা ভারতীয়, ভারতের নাগরিক, তারা যেন 10 সালের মধ্যেই সকল প্রসূতি এবং শিশুরা এই পরিষেবাটা পায়, তার ব্যবস্থা করা। 14 বছর পর্যন্ত সকলের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা, ঠিক আছে, যেটা আমরা এখন সর্বশিক্ষা মিশন বলি, যে সবাইকেই স্কুলে আসতে হবে, সবাইকেই পড়াশোনা করতে হবে। কারণ আমরা যদি দেশের উন্নতি চাই তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের শিক্ষার উন্নতি। পরে কি বলেছে, বালক বালিকাদের স্কুল ছুটের সংখ্যা 20%-এর নিচে নামিয়ে আনা, অর্থাৎ কেউ যেন স্কুলে না ভর্তি হয়ে বাড়িতে বসে থাকে। এবং সেই সময় এরকমও রুলস এসেছিল, অর্থাৎ সর্বশিক্ষা মিশনের আন্ডারে এরকম রুলস রয়েছে যে প্রত্যেক বাচ্চাকে স্কুলে অ্যাডমিশন নিতেই হবে এবং স্কুলে আসতেই হবে। এবং তোমরা জানো যে বর্তমানে অনেকগুলো স্কিম চালু হয়েছে, স্কুলে বিভিন্ন স্কলারশিপ আছে, তারপরে ওই যে সাইকেল প্রদান আছে, মিড ডে মিল ব্যবস্থা আছে। প্রত্যেকটারই উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে বাচ্চারা স্কুলে আসে। আছে, মহিলাদের বিবাহের বয়স ন্যূনতম 18 বছর, অর্থাৎ এর থেকে কম, অর্থাৎ বাল্যবিবাহ বন্ধ করা। আছে, 40% প্রসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে এবং অবশিষ্ট 80% এবং 20% প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর দ্বারা সম্পাদন করানো, অর্থাৎ ডেলিভারি হওয়ার সময় কোনো মা যাতে না মারা যায় সেটা সুনিশ্চিত করা, অর্থাৎ প্রসূতি মৃত্যুর হারটাকে কমানোর জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়, এটা আমাদেরকে দেখতেই হবে। আগেকার দিনে যেটা হতো, অনেক বাচ্চা বাড়িতে জন্ম নিত, এখন কিন্তু তা হয় না, এখন সেটা অনেকটাই কমে এসেছে। যারা যত গরিব হোক না কেন অন্তত তারা হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, তাতে কি হয়, প্রসূতি মৃত্যুর প্রবণতা অনেকটা কমে। আর কি, জন্ম, মৃত্যু, বিবাহ এবং গর্ভাবস্থার 100% রেজিস্ট্রেশনের আওতায় আনা। তোমরা এখনও জানো যে কোনো বাচ্চা জন্ম নিলেই বার্থ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, কারণ ওর যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে ও স্কুলে অ্যাডমিশন থেকে শুরু করে কোনো জায়গায় কোনো ফেসিলিটিস পাবে না। একই রকম ডেথ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, এবং কোনো মহিলা যদি গর্ভবতী হন তাহলেও তাকে স্বাস্থ্যকেন্দ্রে রেজিস্টার করাতে হয়। তাহলে কি হয়, যে সম্পূর্ণ তথ্য গভর্নমেন্টের কাছে থাকে এবং সেই পরিষেবাগুলো সম্পূর্ণভাবে মানুষ ভোগ করতে পারে। আর কি আছে, এইডস রোগের সম্প্রসারণ নিয়ন্ত্রণ করা। এইডস একটা মারাত্মক ব্যাধি, এইডস ভাইরাস দ্বারা প্রভাবিত হয়, তো এইটা যাতে নিয়ন্ত্রণ করা যায়। একটা সময় এর বৃদ্ধি অনেকখানি হয়েছিল, বর্তমানে যদিও খানিকটা স্টেবল কন্ডিশনে।
নেক্সট, শিশু মৃত্যুর হার 30/1000-এ নামিয়ে আনা। সরি, তো শিশু মৃত্যুর হারটাকে কমিয়ে আনা, যেটা আমরা ইমিডিয়েট গোলেও দেখেছিলাম। সকল সংক্রামক রোগের নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ, ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি। এই যে সংক্রামক রোগ, তার জন্য নানা রকমের টিকা বেরিয়েছে, যে টিকাটা প্রসূতির ক্ষেত্রে এবং শিশু উভয়কেই গভর্নমেন্ট ফ্রিতে প্রোভাইড করে। ঠিক আছে, এবার দেখো ন্যাশনাল পপুলেশন পলিসি, এই যে লক্ষ্যগুলো যেগুলো স্থির করা হয়েছে, এগুলো পূরণ করার জন্য কি কি প্রস্তাব রয়েছে। নারী স্বাস্থ্যের উন্নতি সাধন, মানে নারী স্বাস্থ্যের উন্নতি সাধন করতেই হবে জন্মহার নিয়ন্ত্রণের জন্য। কেন, মানে এটাকে যদি আমরা লজিক্যালি একটু এক্সপ্লেন করতে চাই, তাহলে দেখো যে একটা কনসেপ্ট মানুষের মধ্যে ছিল, সাপোজ আমার বাড়িতে আমার 4টে সন্তান হলে কী হবে, ইনকাম পার্সন একজন, আমার হাজব্যান্ড। ওকে, তাহলে একজনের ইনকামের ওপরে আমার 4টে ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড এবং আমার বাবা মা, এতজন খাচ্ছি। তাহলে কী হবে, এইটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে 4, 5, 6, 7, 8 জনের মধ্যে। তাহলে এই একটা বৃহৎ পরিবারে একজনের ইনকামের ওপর ডিপেন্ড করে থাকলে সেখানে অপুষ্টি দেখা দেবেই। এবং তার ফলস্বরূপ দেখা যায় যে আমি জানি যে আমার 4জন সন্তান, আমি সবাইকে সমানভাবে দেখতে পারি না, তাদের ঠিকমতো খাবার দিতে পারি না, তাদের ট্রিটমেন্ট করাতে পারি না, তাদেরকে ঠিকমতো ওষুধপত্র এনে দিতে পারি না। তো আমার কিছুজন সন্তান মারা যাবে, যেটা আগেকার দিনে কনসেপ্ট ছিল। দেখবে যে বাড়িতে দাদু ঠাকুমা যারা আছে গল্প করেন, হয়তো 7-8 জন ছেলে মেয়ে, বেঁচে আছে কজন, 2 জন 3 জন, কারণ তিনি জানেন যে আমার বাকি ছেলেমেয়েরা মারা যেতে পারে। কারণ সেই সময় ক্রনিক ডিজিজের পরিমাণ অনেক বেশি ছিল, যার কোনো ট্রিটমেন্ট ছিল না, স্বাস্থ্যকেন্দ্র ছিল না, ডাক্তার, ওষুধপত্র কিছুই ছিল না। এই কারণে মানুষজনের একটা ধারণা ছিল যে আমার যদি একটা সন্তান হয় আর তাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমি একা হয়ে যাব। এই ভয় থেকেও জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। আর একটা বিষয়, যে যেহেতু আমাদের সমাজ কৃষি নির্ভর, লেবার বৃদ্ধির উদ্দেশ্যেও কিন্তু এই জনসংখ্যাটা বাড়ে। ঠিক আছে, তো এখানে ওই জন্য নারী স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। মায়ের হেলথ যদি উন্নতি করা যায় তাহলে বাচ্চার হেলথও ভালো থাকবে, যেটা অনেকেই গ্রামাঞ্চলের মানুষজন বুঝতে চান না। অনেকেই ভাবেন যে গর্ভাবস্থায় মেয়েরা বেশি খেয়ে নিচ্ছে, কিন্তু সেই সময় তার যে পুষ্টির ডিমান্ড সেটা অনেকটা বেশি। সেটা ফুলফিল করতে পারলে তার যে শিশু জন্মাবে সেই শিশুটাও হবে রোগ মুক্তির, অর্থাৎ তার মধ্যে রোগের প্রবণতাও কম, তার হেলথটাও ভালো হবে। শিশু মৃত্যু রোধের জন্য নানা রকম টিকার ব্যবস্থা করা, শিশুদেরকে প্রপার পুষ্টি প্রদান করা, ঠিক আছে, জন্ম নিয়ন্ত্রণে জোরদান। এই জন্ম নিয়ন্ত্রণে জোরদানের জন্য দেখবেন নিবিড় প্রচার সেই সময় ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল, যে যাতে জন্ম নিয়ন্ত্রণ করা হয়, জনসচেতনতা বৃদ্ধি করা। দেখবে এখনও কিছু ফ্যামিলি আছে যাদের 4টে 5টা করে ছেলে মেয়ে। ঠিক আছে, তো তোমরা যেটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এই জায়গাটায় অনেকটাই ফেলিওর, চায়না গভর্নমেন্ট অনেকটা সাকসেস পেয়েছিল, যে আমরা চীনের জনসংখ্যা নীতিও পড়ব, নেক্সট ক্লাসে হয়তো আমি তোমাদের আলোচনা করব চীনের জনসংখ্যা নীতি। তাতে ওরা ভীষণ স্ট্রিক্ট, যে চীনের ছিল 1 চাইল্ড পলিসি, ইন্ডিয়ার 2 চাইল্ড পলিসি, আর চায়নার হচ্ছে 1 চাইল্ড পলিসি। চীনের ক্ষেত্রেও এই এক্সেসিভ অর্থাৎ পপুলেশন এক্সপ্লোরেশন দেখা গেছিলো। তো ওরা স্ট্রিক্টলি 1 চাইল্ড পলিসিকে গুরুত্ব দিয়েছে এবং সেখানে তারা বলেই ছিল যে কারোর যদি দ্বিতীয় সন্তান জন্মায় তাহলে সে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাবে না, এমনকি তাকে কোনো গভর্নমেন্ট স্কুলে ভর্তি নেওয়া হবে না, তার কোনো রেশন কার্ড থাকবে না, তাকে কোনো গভর্নমেন্ট সার্ভিস করতে দেওয়া হবে না,
তাহলে এতগুলো যদি ব্যারিকেড থাকে তাহলে কেউ সেকেন্ড চাইল্ডের কথা ভাববেই না। তাহলে একটা প্রশ্ন ওঠে যে যদি এইটা হয় তাহলে ধরো আমার একটা ছেলে বা একটা মেয়ে, তাহলে কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টালি হতে পারে, যদি তাকে আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের ভবিষ্যৎ কী হবে? যেটা আমাদের সাধারণ পরিবারের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, যে আমার একটা ছেলে হলে এই প্রশ্নটা থেকেই যায় যে আমাদের ভবিষ্যৎ কী হবে, আমরা বুড়ো হলে কে দেখবে। সেখানে চায়না গভর্নমেন্ট তাদের রেসপন্সিবিলিটি নিয়েছিল যে একটা এজের পরে যারা বৃদ্ধ হয়ে যাবে গভর্নমেন্ট তার রেসপন্সিবিলিটি নেবে। এই জায়গাটাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেকটা ফেল করেছে, কারণ একটাই, যে আমাদের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আমরা স্ট্রিক্টলি কোনো কিছু করতে পারি না সিম্পলি ভোটের জন্য। এটাকে তোমরা কোনোভাবে রাজনৈতিকভাবে নিও না, একটু ফ্যাক্টটা ভেবে দেখো, ঠিক আছে? এই জন্য নিবিড়ভাবে প্রচার করা হয় এই ওয়েলফেয়ার প্রোগ্রাম, ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামে, যাতে এই স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির কথা বলা হয়েছে, ঠিক আছে? লাইফ এক্সপেক্টেন্সি বৃদ্ধি, যে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি, যেটা দেখবে একটা ডেটা বলছে 2001 সালে দেশের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 60, বর্তমান কিন্তু ওটা 62, ঠিক আছে? আর স্বাধীনতার সময় ছিল 37, মানে মানুষের গড় আয়ু 37 বছর। যত দিন যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা বাড়ছে এবং মানুষের গড় আয়ুও বাড়ছে, ঠিক আছে? মোটামুটি আমাদের ন্যাশনাল পপুলেশন পলিসি সম্পর্কে এইটুকু জানলেই হবে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট 2000 সালে যে ন্যাশনাল পপুলেশন পলিসি নিয়েছিল সেটা 2 চাইল্ড পলিসি, এবং সেখানে কী কী, অর্থাৎ পরীক্ষার জন্য যদি এক্সামে আসে তাহলে এরকমই প্রশ্ন আসে যে ন্যাশনাল পপুলেশন পলিসি 2000 সম্পর্কে কী জানো, লেখো। অবজেক্টিভ কী ছিল, এখানে কি কি গোল ফিট করা হয়েছিল, তার জন্য গভর্নমেন্ট কি কি ব্যবস্থা নিয়েছে, কিভাবে এটাকে ইমপ্লিমেন্টেশনের জায়গায় নিয়ে গেছে, বর্তমান সিচুয়েশন কি। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 2000 সালের পপুলেশন পলিসি কতটা সাকসেসফুল, সেটা বর্তমান পপুলেশন দেখে আমরা বুঝতে পারি, ঠিক আছে? খানিকটা কন্ট্রোল হলেও অনেক জায়গায় খামতি রয়েছে, যে কারণে এখনও পর্যন্ত, যেটা আমরা স্বাস্থ্য পরিষেবার কথা বলছি, গভর্নমেন্ট দেখবে যে অনেক জায়গায় অনেক হাসপাতাল তৈরি করেছে কিন্তু সাফিসিয়েন্ট ডক্টর নেই। এই পরিষেবাগুলো সঠিকভাবে এখনও দিয়ে উঠতে পারেনি, যে কারণে এই পপুলেশন পলিসি খুব একটা সফলতার জায়গায়ও যেতে পারেনি। ওকে, তো পপুলেশন পলিসি সম্পর্কে আমাদের এইটুকু জানলেই হবে। 2000 সালের পপুলেশন পলিসি সম্পর্কে যদি আমাদের আরও জানার থাকে তাহলে তোমরা নানা বই থেকে পড়তে পারো, বা তোমরা বিভিন্ন সোর্স থেকে, ইন্টারনেট থেকে কালেকশন করেও দেখতে পারো। দেখো, মোটামুটি এইটুকু আমরা জানবো। তো বাই, সকলে ভালো থেকো, গুড নাইট।